ক্লজ এবং সেন্টেন্স এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কোথায়, চলো খুব সহজে বোঝার চেষ্টা করি। ফার্স্টে ক্লজ। সো ইংলিশ গ্রামারে আমরা যদি একটি ক্লজ ক্রিয়েট করতে চাই বা তৈরি করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা সাবজেক্ট নিতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব নিতে হবে। হ্যাঁ, এখন এই যে ক্লজ বললাম, এই ক্লজ কিন্তু আবার দু ধরনের হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং আরেকটা কি ডিপেন্ডেন্ট। কিভাবে হয় একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝি। ফর এক্সাম্পল, আমি বললাম যে আই এম টায়ার্ড। সো এখানে দেখো আমি কিন্তু আই নিলাম সাবজেক্ট হিসেবে এবং এম কিন্তু এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কি ব্যবহৃত হচ্ছে। সো আই এম টায়ার্ড এ কিন্তু কি একটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং আমাকে একটা কি দিচ্ছে, সম্পূর্ণ অর্থ দিচ্ছে। আবার ডিপেন্ডেন্ট ক্লজ কি রকমের হবে, আমি জাস্ট এর আগে যদি একটা কনজাংশন বা ক্লজ মার্কার ইউজ করি, ফর এক্সাম্পল আমি বললাম যে অলদো আই এম টায়ার্ড। সো এখানে দেখো এই যে অলদো এসে কিন্তু আই এম টায়ার্ড কে কি করে দিল, ডিপেন্ডেন্ট করে দিল। মানে এখন সে কিন্তু আর একটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে না। অলদো আই এম টায়ার্ড বা বিকজ আই এম টায়ার্ড, আমি যদি তোমাকে বলি এটা কি একটা সম্পূর্ণ অর্থ দিবে না, এটা কিন্তু কি সম্পূর্ণ অর্থ দিবে না। আবার ফ্রেজ হলো তোমার একের অধিক ওয়ার্ডস, বাট সেখানে কিন্তু কখনোই আমার একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। ওকে, ফর এক্সাম্পল আমি বলতে পারি ইন দ্য মর্নিং। সো ইন দ্য মর্নিং দিয়ে কিন্তু আমরা সকালে বুঝি। আবার আমি বললাম যে আফটার দ্য এক্সাম। সো আফটার দ্য এক্সাম দিয়ে কিন্তু আমি এক্সামের পরে বুঝলাম, রাইট। আবার আমি বললাম এ বিউটিফুল কার। সো এখানেও কিন্তু কি আমি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব কি দেখতে পাচ্ছি না। সো এক কথায় যদি আবার আমি বলি যে ক্লজ হতে হলে তোমাকে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব নিতে হবে। আর যদি ফ্রেজ হতে হয় তাহলে কিন্তু আমাকে কখনোই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নিতে হবে না, একের অধিক ওয়ার্ডস হলেই হবে এবং সে কিন্তু আমাকে একটা অর্থ দিবে, বাট সম্পূর্ণ অর্থ দিবে না।